আমি জনাব শামীম সাহেবের কাছে আবার যাচ্ছি যে খুবই সংক্ষেপে আমরা আনসার চাচ্ছি। চা বাগানের শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা কি? জি, থ্যাংক ইউ। আসলে একটা রাষ্ট্র যখন একক মানে একটা গোষ্ঠীর হয়ে যায়, রাষ্ট্র যখন একক দলের হয়ে যায়, রাষ্ট্র যখন একক ধর্মভিত্তিক হয়ে যায়, তখন আর এই রাষ্ট্র সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই রাষ্ট্র তখন শুধু ক্ষমতায় থাকা দলগুলোর লোকগুলোর, ওই মানুষগুলোর বিশেষ সুবিধা দিয়ে থাকে। তো এই এই রাষ্ট্রে ক্ষমতাশীল দলের বাহিরে কেউ খেতে পারলো কি পারলো না, কেউ মরলো কি না, ক্ষমতাসীনদের কিছু যায় আসে না। তাই উত্তম অধম হিসাবে নয়, কালো সাদা হিসাবে নয়, উঁচু নিচু হিসাবে নয়, গরিব হিসাবে নয়, শুধু ভোটার হিসাবে নয়, অথবা নিছক নাগরিক হিসাবে নয়, বরং মানুষ হিসাবেই আমরা আমাদের সবার প্রাথমিক পরিচয়। আর তাই মানুষ হিসাবে আমাদের আসনের প্রত্যেকটা মানুষের সমান সমান অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করা ও রুটি রুজি নিশ্চিত করা, জীবনযাত্রার মান অবশ্যই উন্নত করা। আমি নিজেও দেখেছি, ওখানে গিয়েছি চা বাগানের যে মানুষগুলো বাংলাদেশে 7.5 লক্ষ কর্মী কাজ করে, শ্রমিক কাজ করে, এর মধ্যে সিলেটে প্রায় লক্ষাধিক, 1.5 লক্ষ। তো তাদের জীবনযাত্রার মানগুলো, তাদের যে শ্রমিক স্যালারি, হ্যাঁ, 170 টাকা বা তার চেয়েও একটু বেশি হয়তো। এটা খুবই 1 কেজি পেঁয়াজের দাম 200 টাকা, সেখানে বা তার চেয়েও বেশি, সেখানে 170 টাকা যদি শ্রমিকের মজুরি হয়, সেটা কি কিভাবে হয়? একেবারে হয় না। শেষে আরো 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 অনেক কিছু। এটা তাদের সন্তোষজনক মজুরি বাস্তবায়ন করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিশু শিক্ষা নিরাপদ বাসস্থানের জন্য রাষ্ট্রীয় বেসরকারি অংশীদারিত্বের স্থায়ী উন্নয়ন এক ধরনের প্যাকেজ চালু করা যেতে পারে বা চালু করবো। তো এই সবকিছু আর কি, শিক্ষার হারটাকে সুনিশ্চিত করা। হ্যাঁ, তো আপাতত এই চিন্তাই করছি আর কি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আম, আমি জনাব আকমল সাহেবের কাছে আবার ফিরে যাচ্ছি যে তরুণদের দেশ ছাড়ার একটা প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে, এবং এটা সিলেটে বেশি দেখা যাচ্ছে যে সিলেটের তরুণ তরুণীরা যে এইচএসসি দেওয়ার পরে তারা বিদেশে চলে যেতে চাচ্ছে। কারণ তারা হয়তো এটা অনুভব করছে যে দেশে তাদের আহ, ভবিষ্যৎটা নিরাপদ না। আপনি সেই তরুণদের জন্য সিলেটে কি বাস্তব সুযোগ তৈরি করতে চাচ্ছেন? কেন, মানে তারা যাতে দেশের বাইরে না গিয়ে দেশে যাতে তাদের ভবিষ্যৎটা তৈরি করতে পারে। জি, খুবই সুন্দর কোয়েশ্চন। আমি এর জন্য বলবো আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাই দায়ী। আপনি জানেন কিনা আপনারা যে আমাদের দেশ থেকে যখন একজন অনার্স বা মাস্টার্স করে, ইভেন ডাক্তারি পাশ করে যখন ইউকের মতো একটা জায়গায় আসে ডাক্তার করার জন্য, ওকে আবার 8 বছর, আবার 8টা বছর আবার কোর্স করতে হয়। আমি জানি না আপনারা জানেন কিনা এটা। হ্যাঁ, এই দেখেন আমাদের শিক্ষার আম, কোন পর্যায়ে আছে। কিন্তু ইন্ডিয়া থেকে যখন একজন ডাক্তার এখানে পাশ করে এখানে আসে, সে কিন্তু ওই 8 বছর ওয়েট করতে হয় না। তাকে কিন্তু সে স্ট্রেট ওয়ে ওইখানে সে ঢুকতে পারে ওই হসপিটালে। হয়তো 6 মাসের একটা তাকে একটা কোর্স দেওয়া হতে পারে। কিন্তু আমাদের দেশের শিক্ষাটাকে এভাবে, ইভেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকেও যদি পাশ করে একজন এখানে আসে, তাকেও কিন্তু এভাবে মূল্যায়ন করা হয় না। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই এতই খারাপ। সেজন্য আমি বিশ্বাস করি যে আমাদের যে ইউনিভার্সিটিগুলোতে এই বাচ্চাদের এইচএসসি পাশের পর এরা যাতে এটা এদের মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আমাদের এখান থেকে যদি ইউনিভার্সিটিগুলো যদি ওই লেভেলে থাকে, যে ব্রিটিশ কারিকুলামের আন্ডারে যদি ওই সিস্টেমটা চালু থাকে, তাহলে সে বিশ্বের যে কোনো দেশে অনার্স পাস হোক আর মাস্টার্স পাস হোক, সে যেতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এরপর আপনি বলছেন যে এরা কেন বিদেশগামী, এরা বিদেশগামী কিন্তু এইটাই কারণে, এইচএসসি পাশ করার পরে যখন ছাত্ররা দেখে যে না, আমাকে এখানে অনার্স পাশ করলে আমার অনার্সের এই ডিগ্রিটা তেমন মূল্যায়ন হবে না অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে, সেজন্য সে দেশ থেকে, আমি বিশ্বাস করি দেশে আমাদের ওই শিক্ষা ব্যবস্থা ইংলিশ কারিকুলামের মাধ্যমে বা ব্রিটিশ কারিকুলামের মাধ্যমে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এখন দেখেন অনলাইনে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, ফ্রিল্যান্সিং আছে, রিমোট জব ট্রেনিং আছে, স্টার্ট আপ একটা ফান্ড তৈরি করা, যে ফান্ডের মাধ্যমে সে ইনকিউবেশন সেন্টার মাধ্যমে এগুলো তাকে একটা প্রশিক্ষণে দেওয়া যায়। স্থানীয় শিল্পে ইন্টার্নশিপ একটা ইয়ে করতে হবে, যেটা কিন্তু আমাদের দেশে হয় না।
এখানে কিন্তু আপনি দেখেন এসএসসি বা এইচএসসি পাশ করার পরেও তাকে একটা ইন্টার্নশিপ দেওয়া হয়, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে হয়, ওইগুলো কিন্তু কোনো ব্যবস্থা নেই। তো আমার ধারণা, আমরা যদি ওই জিনিস নিয়ে কাজ করতে পারি, তাদেরকে যদি ফ্রিল্যান্সিং, তাদের লেখাপড়ার পাশে যদি একটা অনলাইন ভিত্তিক কিছু কাজ কর্ম শিখাতে পারি, বা অনলাইনে কিছু আম, আহ, ওদের যে ইনকামের ব্যবস্থাটা করে দিতে পারি, তাহলে ওদের যে টাকা পকেটের খরচটা ওরা চালাতে পারবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখেছি এখানে বিদেশে আসে এদের বিদেশি লাইফস্টাইলটা ওদের চেঞ্জ, মানে চোখে পড়ে। এই বিদেশি লাইফস্টাইলটাও কিন্তু আমাদের সিলেটে চালু করতে হবে। সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে অনেক রেমিটেন্স আছে। আমাদের এই রেমিটেন্সের দ্বারা আমরা কিন্তু সিলেটে আম, এটা চেঞ্জিংটা নিয়ে আসতে পারবো। আমি কয়েকদিন আগেও শুনেছি ডিসি সারোয়ার সাহেব কিছু পদক্ষেপ নিচ্ছে, আমার খুবই ভালো লাগে। ওনার কথাও গুলো খুব ভালো লাগে। উনি একজন যতটুকু কাজ করতেছেন, আম, এবং এই বিদেশি প্রবাসীদের নিয়েও কাজ করতেছেন, প্রবাসীদের নিয়ে কিছু এলাকাও তৈরি করতেছেন। আমি ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমার যে আইডিয়াগুলো আছে ওইগুলো শেয়ার করে আমি সিলেটকে একটি উন্নত নগরীতে কিভাবে এই ইয়াং জেনারেশনটাকে ধরে রাখা যায় সে উপলক্ষে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমি শামীম মিয়ার কাছে যাচ্ছি যে তরুণ তরুণদের দেশ ছাড়ার প্রবণতার ব্যাপারে আপনি কি সুযোগ তৈরি করতে চাচ্ছেন? জি, ধন্যবাদ। বাংলাদেশে বিশেষ করে হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মানে মানবিক মানুষ তৈরি করার কোনো একটা প্রতিষ্ঠান নেই। হ্যাঁ, মানব জীবন গণ্ডির ঊর্ধ্বে, বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের এই চূড়ান্ত সত্যটুকু কোথাও শিক্ষা দেওয়া হয় না, কোথাও নেই। মানব সত্তাকে জীবিত রাখা এবং ইনসান ও অ্যান্টি ইনসানের পার্থক্য শেখানো, এই শিক্ষাটা প্রতিষ্ঠানে যুক্ত যুক্ত করা এবং প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন আধুনিকায়ন করা, ছাত্রছাত্রীদের শুধু দেশভিত্তিক নয়, বৈশ্বিক বাজারেও তাদেরকে যোগ্য করে তোলার জন্য শিক্ষক প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও রিসার্চ ভিত্তিক করা, স্কুল কলেজ আইটি ভাষা কারিগরি দক্ষতা যুক্ত করা, পড়াশোনার সঙ্গে স্থানীয় চাকরি ও শিল্প ভিত্তিক প্রশিক্ষণ সরাসরি যুক্ত করা, বাস্তব অভিজ্ঞতার জন্য ফার্ম অথবা ইনকিউবেশন, ভাই বললেন, সাপোর্ট চালু করা। হ্যাঁ, তারপরে বিদেশি রিমোট চাকরি, ফ্রিল্যান্সিং এ উপযোগী ট্রেনিং করা, ট্রেনিং সেন্টার তৈরি করা, শুধু ডিগ্রি ভিত্তিক নয়, গবেষণা দক্ষতা নিশ্চিত করা, কর্মসংস্থান নিশ্চিত করা। এতে করে ছাত্রছাত্রীরা কি মোটিভেটেড হবে আর কি। তো বিভিন্ন আইটি ও স্কিল ট্রেনিং সেন্টার করা, হ্যাঁ, লাইক স্টার্ট আপ বিজনেসের জন্য অথবা ক্ষুদ্র উদ্যোক্তার সহজ ফান্ড তৈরি করা যেতে পারে, এগুলো আর কি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি জনাব আকমল সাহেবের কাছে আবার যাচ্ছি আরো একটি প্রশ্ন নিয়ে। সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক কেন্দ্র, মাজার শরীফ ও বিভিন্ন ধর্মের স্থাপনা ভাঙচুরের প্রবণতা দেখা যাচ্ছে খুব বেশি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আপনি নির্বাচিত হলে এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? জি দেখেন, এই যে সাম্প্রদায়িকতা, এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে। আমরা যে এই ইংল্যান্ডের মতো দেশে আছি, এখানেও কিন্তু আপনি দেখবেন ধর্ম নিয়েও আমাদের মুসলমান ধর্ম যারা, আমার ওয়াইফ উনি হিজাব পরেন, ওনারা যখন যায় ওদেরকেও কিন্তু ভিন্ন ধরন চোখে দেখা হয়। আমাদের যে চামড়াটা আছে, আমরা হচ্ছে ব্রাউন চামড়া, আমাদেরকে দেখলেও কিন্তু সাদা, কিন্তু অন্য সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ধরা হয়। সো এটা কিন্তু বিশ্বের প্রতিটি দেশেই আছে, কিন্তু এটাকে তারা কন্ট্রোল করে শুধু ওই ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে। লটা যখন ওখানে ইমপ্লিমেন্ট করা হবে, তখনই কিন্তু এটাকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যখন ব্রাউন কাউকে যখন ওরা আমাদেরকে পাখি বলে, হ্যাঁ, তো ওরা যখন ওইটা বলে, ওইটা যদি আপনি রেকর্ড করে বা পুলিশের কাছে রিপোর্ট করেন, ওর কি হয়, ও কিন্তু কখনো কোনো ভালো চাকরি পায় না। কারণ ওকে তখন নেওয়া হয়ে যায় রেসিস্ট একটা তালিকার মধ্যে নিয়ে এসে যায়। তো আমাদের এই সাম্প্রদায়িকতা, আমাদের এই যে বিভিন্ন ধর্মের এইগুলো, এগুলো কিন্তু অনলি ওয়ে উই ক্যান ডিফেন্ড দিস ইজ পুটিং দ্য রাইট order and law in a right place। ওইটা যদি আমরা না করতে পারি, তাহলে দেখবেন এটাকে কখনোই সম্ভব হবে না। আমরা
আম, এই বিভিন্ন ধরনের মানববন্ধন করব, রাস্তায় অনেক মানুষের অসুবিধা করব, এইগুলো হচ্ছে শুধু বাংলাদেশেই হচ্ছে, বিশ্বের কোথাও হচ্ছে না এরকম প্রবলেম। এইগুলো প্রবলেম সলভ করতে হলে অনলি ওয়ে ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ টু গেট পুলিশ টু ইনভলভ ইন। আর না আদারওয়াইজ আপনি এগুলো কখনোই এগুলোকে আপনি পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না। আর এজ আই সেড পুলিশের এইগুলো আম, আমাদেরকে পুলিশকে ট্রেনিং দিতে হবে। পুলিশকে এইগুলো নিয়ে আরো একটু যদি মডার্ন টেকনোলজি আমরা ইউজ করতে পারি, এজ আই সেড উই ক্যান পুট দেম বডি ক্যামেরা অন দেয়ার বডি, দিস এন্ড দ্যাট। এইগুলো যদি না করি তাহলে কিন্তু আমার মনে হয় না যে ল এবং অর্ডার যদি অন প্লেস না থাকে তাহলে এগুলো আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো না। আমরা যে কোনো জিনিসে আমরা কি করি, আন্দোলন করি। আন্দোলন করলে যে আরো ক্ষতি হচ্ছে, অন্য সম্পদ নষ্ট হচ্ছে, এইগুলো দিয়ে আমার বিশ্বাস আমরা যে ওয়ে আমরা কাজ করতেছি, বাংলাদেশ যে কোনো জিনিসে আন্দোলনে চলে যায়, এগুলো যে এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো না, মঙ্গল না। আমি বিশ্বাস করি আমাদের ল অ্যান্ড অর্ডার যদি প্লেস থাকে তাহলে অন প্লেস থাকে তাহলে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং সেটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি জনাব শামীম মিয়ার কাছে আবার যাচ্ছি। সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক কেন্দ্র, মাজার শরীফ এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙচুর হচ্ছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন এবং আপনি নির্বাচিত হলে এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? জি, ধন্যবাদ। আসলে মাজার শরীফ ভাঙা বা সংস্কৃতি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এর মূলে রয়েছে এক গোষ্ঠীর রাজনীতি, একক ধর্মভিত্তিক রাজনীতি। রাষ্ট্র যখন অমানবিক হয়ে যায়, রাষ্ট্র যখন একক গোত্রের ভিত্তিতে পরিচালিত হয়, তখন তখন সেখানে আর মানবতা থাকে না। আর মানে তখন সেখানে জঙ্গিবাদ কায়েম হয়, খুন, বর্বরতা, পাশবতা চলতে থাকে। সারা দুনিয়ায় এই খুন, গুম, বর্বরতা, পাশবতা, অন্যায়, অবিচার, জুলুম, শোষণের মূলে রয়েছে এক গোষ্ঠীর জাতীয়তাবাদী, বস্তুবাদী রাজনীতি। তা থেকে উদ্ধার ও মুক্তির জন্য একটাই সমাধান, একটাই সমাধান, সেটা হচ্ছে মানবতার রাজনীতি। মানবতার রাজনীতির মাধ্যমেই কেবল সম্ভব ল অ্যান্ড অর্ডার, যেটা সেট করার কথা বললেন, ভাইয়া বলছিলেন, পসিবল, এছাড়া আর কোনোভাবে সম্ভব না। আবার এট দ্য সেম টাইমে একই সাথে একটা মানুষের একটা মানুষ কেন একটা মানুষকে খুন করে ফেলে, একটা মানুষ কেন মাজার শরীফ ভেঙে ফেলে? আহ, যদি আমি আমার মাজার শরীফ ভালো লাগে, আমার অন্য কারো মাজার শরীফ ভালো লাগে না, তার যদি ভালো না লাগে সে দূরে থাকবে। সে কেন আরেকজনের বিশ্বাস আদর্শের উপর আঘাত করবে না? সেটা করতে পারে না। সেটা করার মূল কারণটাকে, এই যে একটা একটা শক্তি, একটা ড্রাইভিং ফোর্স, একটা মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে মেরে ফেলতে অথবা মাজার শরীফ ভেঙে ফেলতে, সেটার মূলেই রয়েছে অপরাজনীতির গ্রাস। সেটার মূলে রয়েছে এক গোষ্ঠীর রাজনীতি। তো আমাদেরকে এই এক গোষ্ঠীর একক ধর্মভিত্তিক এক একক গোষ্ঠীভিত্তিক রাজনীতি পরিহার করে মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। মানবতার রাজনীতির মাধ্যমেই কেবল সম্ভব প্রত্যেকটা মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি, আয় ইনকাম, মানুষের জানমাল নিশ্চিত করা। প্রতিটা মানুষ তার বিশ্বাস, আদর্শ, দর্শন নিয়ে থাকবে, মত পথ নিয়ে চলবে। তো আমার লক্ষ্য থাকবে একটাই, যে সব মানুষের মানুষকে আবার মানব সত্তার পুনরুদ্ধার করা, মানবিক মানুষ বানানো। তখন তখন সে আর তার ভিতর থেকে হাইওয়ানিয়ত যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো আর আসবে না। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ।